বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেছে এবং 218 রানের লিড রয়েছে। তৃতীয় দিনের ঘটনা কি ঘটলো সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে আছি মাহফুজ আলম, আমার সঙ্গে রয়েছেন হাসান মাহাদি। 218 রানের লিড কতটুকু স্বস্তির? এখনো পর্যন্ত আপনার হাতে 7 উইকেট আছে, 218 রানের লিড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটের কথা যদি আমরা বিবেচনা করি, প্রথম 2 দিনের পরে তৃতীয় দিনে আমরা দেখেছি বল আরও বেশি ঘুরেছে। চতুর্থ দিনে সেটা লাটিমের মতো ঘুরতে পারে, সেটা আমরা বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের মুখেও শুনেছি যে চতুর্থ দিনে ব্যাটসম্যানদের জন্য ব্যাট করাটা আরও কঠিন। এবং তিনিও যেটা বলে গেছেন যে 250 ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকে ডিফেন্ড করার জন্য যথেষ্ট। সেখানে 300-350 রানের লিড যদি হয়ে যায়, আমি অবশ্যই বলবো এটা স্বস্তির এবং সেটা হতে পারে একটা উইনিং টোটাল। দিনের শুরু থেকে আসতে চাই, উইন্ডিজের টোটালটা আরও বেশি হতে পারতো, বাংলাদেশের জন্য কাজটা আরও কঠিন হতে পারতো, কিন্তু সেই কঠিন কাজটা সহজ করে দিয়েছেন উইন্ডিজের ব্যাটসম্যানরাই। উইন্ডিজের ব্যাটসম্যানদের দিকে সবচেয়ে বেশি যার প্রতি নজর ছিল তিনি হচ্ছেন দলীয় অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, এবং তিনি আগে জানিয়েছিলাম যে 8টা সেঞ্চুরি তার আছে, তার মধ্যে 3টাই তিনি করেছেন বাংলাদেশের বিপক্ষে। 212 তার হাইয়েস্ট, 49 অ্যাভারেজ বাংলাদেশের বিপক্ষে এই মুহূর্তে তার। এবং তিনি যদি টিকে থাকতেন, যে ধরনের উইকেট, তিনি কিন্তু অনেক রান পেতেন, সেটা তিনি করতে পারেননি। দলের জন্য নিশ্চয়ই বড় একটা সেটব্যাক। কোনো সন্দেহ নেই দলের জন্য বড় সেটব্যাক। তার চেয়েও বেশি যেটা সেটব্যাক সেটা হচ্ছে তিনি যেভাবে আউট হয়েছেন। নাইম ইসলামের বল আউটসাইড অফ স্টাম্প, তিনি যেরকম অফ স্পিন করেন, কিছুটা এক্সট্রা বাউন্স, আর উইকেট থেকে স্পিনারদের জন্য কিছুটা অ্যাসিস্ট্যান্স তো ছিলই। আমরা যেটা বলছিলাম, কিছুটা না, শুরুর দিকে বেশ ভালোই ছিল। সেটা তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বলটাকে খেলতে গিয়ে ছেড়ে দিয়েছেন। আমরা যদি এর আগের 3টা বল দেখি, এক একটা বল কিন্তু প্রতি বলে প্রথম বলটা 2 ইঞ্চি ভেতরে, তারপরটা 2 ইঞ্চি বাইরে, তারপরটা 2 ইঞ্চি বাইরে, এবং ফোর্থটা প্রায় ব্যাটসম্যান প্রথম বলের চেয়ে 6 ইঞ্চি বাইরে পড়েছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছিল যে তিনি এভাবে চিন্তা করেছিলেন যে বলটা যে হাইটে আসে নাইমের বল এবং অফ স্টাম্পে যতখানি বাইরে, সম্ভবত এটাকে লিফট করে দিলে বলটা চলে যাবে, কিন্তু সেই কাজটা হয়নি আসলে। দিন শেষে ওই বলটা ওই ওভারে নাইমের সবচেয়ে বেশি টার্ন করেছে, এবং সেই জায়গায় আসলে আমি বলবো যে আনলাকি, এবং কিছুটা বলবো যে তিনিও তার বেসিক থেকে সরে গিয়েছিলেন, উইকেটটা তাকে দিতে হয়েছে। এবং যে ধরনের টার্ন বাংলাদেশি বোলারদের কাছ থেকে আজকে আশা করা হয়েছিল, স্পেশালি নাইম হাসানের টার্ন দেখে যেটা প্রত্যাশা করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু ইনিংস যত সামনে গিয়েছে সেই ধরনের টার্ন কিন্তু ভ্যানিশড হয়ে গেছে। টার্ন কি আসলে ভ্যানিশ হয়ে গিয়েছিল? আমার কাছে মনে হয় না টার্ন ভ্যানিশ হয়ে গিয়েছিল। দেখেন, উইকেটে কিন্তু টার্ন ছিল। যেটা হয়েছে, যেটা তাইজুলও স্বীকার করে গেছেন, যে বোলাররা প্রচুর লুজ বল করেছে, প্রচুর হাফ ভলি করেছে, শর্ট পিচ করেছে, ঠিক এরিয়াতে বা অ্যাকিউরেসি মেনটেন করে যে বোলিংটা স্পিনাররা সাধারণত করেন সেটা হয়নি। আবার যখন তারা রিদমে ব্যাক করেছেন 253 থেকে 258-তে, মানে 253-তে 5 উইকেট, সেখান থেকে 258-তে অল আউট হয়ে গেছে দলটা, মানে নিজেদেরকে রিগেইন করা 259-এ অল আউট হয়ে গেছে। তো সেটাই আমরা বলছি যে ঠিক এরিয়াতে বল করলে উইকেট কিন্তু স্পিনারদের জন্য মোটামুটিভাবে নিজেকে মেলে রেখেছিল যে আসো আমাকে ঠিক মতো কাজে লাগাও, ব্যাটসম্যানরা বিপদে পড়বে। স্পটটা খুঁজে পাওয়া, অর্থাৎ সেখানে কিছু ফুটমার্কস ছিল, কিছু রাফ এরিয়াস ছিল, সেই স্পট মতো আসলে বল করতে পারা যায়নি পরবর্তীতে। এবং থার্ড ডেতে উইন্ডিজ ইনিংস নিয়ে যখন কথা হচ্ছে, তখন মিডল অর্ডারে আমরা দেখেছিলাম যে জার্মান ব্ল্যাকউড এবং তার সঙ্গে জশুয়া ডে সিলভা, এই দুজন কিন্তু হাল ধরেছিলেন। জার্মান ব্ল্যাকউড যদি টিকতেন এবং তিনি যদি ইনিংসটাকে আরও একটু প্রলম্বিত করতেন, তাহলেও হয়তো এই পার্টনারশিপটা আর একটু ক্যারি করলে সেটিও কিন্তু উইন্ডিজের জন্য ভালো একটা দিক হতে পারতো। অবশ্যই হতে পারতো, কিন্তু একটা জিনিস ভালো করে বিবেচনা করে দেখেন মাহফুজ, যে আমরা প্রথম সেশনে দেখেছি বাংলাদেশ 3টা উইকেট নিয়েছে ক্যারিবিয়ানদের, সেখানে 4টা ক্যাচ মিস হয়েছে। প্রায় আধা ডজনের মতন একটা ম্যাচে যদি আপনি ক্যাচ ছেড়ে দেন, সেক্ষেত্রে ব্যাটসম্যানরা যখন লাইফ পেয়ে যায় এরকম একটা উইকেটে, নিজেদেরকে সেটেল ডাউন করার সুযোগটা পায়, জীবন পেয়ে সেই জীবনটাকে কাজে লাগানোর চেষ্টা তারা করেছে। আরও বড় কিছু হতে পারতো, ব্ল্যাকউডের কাছ থেকে হতে পারতো, মেয়ার্সের কাছ থেকে হতে পারতো, তারা সেটা করতে পারেনি। অবশ্যই ক্রেডিট গোস টু বাংলাদেশি স্পিনারদের, স্পেশালি মেহেদি মিরাজ 4টা উইকেট নিয়েছেন, দারুণ একটা সেঞ্চুরির পরে 4টা উইকেট, সেটা 5ও হতে পারতো। তাইজুল শেষ উইকেটটা নিয়েছেন বলে 5টা হয়নি, তাইজুল 2টা নিয়েছেন, নাইম 2টা নিয়েছেন, এবং মুস্তাফিজ তো 2টা পেয়েছিলেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় বাংলাদেশি বোলাররা আস্তে আস্তে নিজেদেরকে আবার রিগেইন করেছে, রাইট এরিয়া খুঁজে পেয়েছে, অ্যাকিউরেসিতে বল করতে পেরেছে, এবং ওয়েল ইউনাইটেড হয়েছে, ওয়েল অর্গানাইজড হতে পেরেছে বলেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে 259 রানে অল আউট করতে পেরেছে বাংলাদেশ দল। ইয়েস, অ্যাবসলিউটলি। জার্মান ব্ল্যাকউড নিয়ে কথা বলছিলাম। জার্মান ব্ল্যাকউড এর আগে 2014-তে বাংলাদেশের বিপক্ষে তিনি খেলেছিলেন, প্রায় 8 বছর পরে আবারও বাংলাদেশকে তিনি পেয়েছেন, এবং সে সময় বাংলাদেশ উইন্ডিজে গিয়ে খেলেছিল এবং তার স্কোরটা ছিল হায়ার 66, তিনি আজকে 68 করেছেন। এবং তার সঙ্গী জশুয়া ডে সিলভা, পর্তুগিজ ডিসেন্ট, তার কথা বলতে হবে যে তিনি কিন্তু গত প্যান্ডেমিকের, মানে এই প্যান্ডেমিকের পরে যখন ক্রিকেট ফিরেছে,
ইংল্যান্ড সফর যখন করেছে উইন্ডিজ সেখানে তিনি রিজার্ভ প্লেয়ারদের তালিকায় ছিলেন এবং এইবারে বাংলাদেশের বিপক্ষে তার ডেবিউটা হয়ে গেছে এবং ডেবিউতে তিনি কিন্তু খারাপ খেলেছেন সেটা বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশি বোলাররা ভালো বল করেছেন, সেটা তিনি ঠিকমতো ফেস করতে পারেননি। ইয়েস, অ্যাবসলিউটলি ইট ওয়াজ স্টানিং এবং উইন্ডিজের জন্য ওয়ার্স্ট রেকর্ড হয়ে গেছে, কারণ 1983 সালে ভারতের বিপক্ষে 541 করেছিল তারা 5 উইকেটে এবং 550 পর্যন্ত যেতে 9 রানে বাকি 5 উইকেটের পতন ঘটেছিল। সেটার পর দিস ইজ দ্য ওয়ার্স্ট এভার কলাপস ইন দ্য হিস্ট্রি অফ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। 1928 সাল থেকে তারা টেস্ট খেলছে এবং সেখানে এটাই তাদের জন্য ওয়ার্স্ট এভার হিস্ট্রি যে তারা 6 রানের ভিতরে শেষ 5 উইকেট হারিয়েছে। বাট বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো, উইন্ডিজ যেভাবে বাংলাদেশকে চেপে ধরা দরকার ছিল সে কাজটা নিশ্চয়ই ভালোই করেছে। একদমই এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং লাইন আপটাও কিন্তু একদম খারাপ না। মানে আমরা যদি বলি যে খুব অর্ডিনারি, তারা কিন্তু অর্ডিনারি না। স্পেশালি রাকিম কর্নওয়াল, তিনি 2টা উইকেট পেয়েছেন। কর্নওয়াল আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন এবং তার অ্যাকুরেসি, তার হাইটের কারণে, তার হাই আর্ম অ্যাকশনের কারণে তিনি যে এক্সট্রা বাউন্সটা পান, যেটা আমরা নাইমকে পেতে দেখেছি, কর্নওয়াল আরেকটু বেশি পান, আর একটু জোরের উপর করতে পারেন। সুতরাং বাংলাদেশি এবং স্পটটা জানেন যে কোথায় তিনি বলটা ফেলবেন, কোথায় ফেললে ব্যাটসম্যানদের বিপদ হবে, তিনি সেটা বুঝেছেন। তামিমের এগেনস্টে আমরা তাকে দেখেছি কি চমৎকারভাবে না উইকেটটা নিয়েছেন, একটা ট্র্যাপ করে তামিমের উইকেট নেওয়া, শান্তর উইকেটটা পেয়েছেন, শেনন গ্যাব্রিয়েল শান্তর উইকেটটা পেয়েছেন, পরবর্তীতে কর্নওয়েলকে দেখলাম যে আরও একটা উইকেট তিনি নিয়েছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ থার্ড সেশনের শেষের দিকে গুড কামব্যাক অন্ততপক্ষে তাদের বোলারদের কাছ থেকে আমি বলবো। বাংলাদেশি ব্যাটসম্যানদের কি সেখানে ভুলটা কি বাংলাদেশি ব্যাটসম্যানদেরই বেশি ছিল নাকি ক্রেডিটটা আসলে বোলারদের বেশি? এই ধরনের উইকেটে বোলাররা তো বাড়তি সুবিধা পাবেনি, সুতরাং বোলারদের ক্রেডিটের তুলনায় উইকেটে সার্ভাইভ করার কৃতিত্বটা বেশি হয় ব্যাটসম্যানদের, যেটা মিরাজ করেছে, একটা 100 মেরে দিয়েছে এরকম একটা উইকেটে, স্লো উইকেট। যদিও দ্বিতীয় দিনে ব্যাটিং করাটা যত সহজ ছিল, থার্ড ডেতে অত সহজ না, কিন্তু দেখে শুনে খেললে, মানে ঠিক জায়গা মতন খেলতে পারলে, সোজা ব্যাটে বা বলের গুণাগুণ বিচার করে খেলা, আমরা যেটাকে বলি যে বলের মেরিট বুঝে খেলতে পারলে, রাইট শর্ট সিলেকশন হলে একদম খুব আনপ্লেয়েবল কিছু মানে ডেলিভারি যদি বোলাররা না করে যান, ব্যাটসম্যানদের পক্ষে তো বড় ইনিংস খেলা সম্ভব। এখানে তো খেলে মানুষ, খেলেছে না। তাইজুল বলছেন যে এই উইকেটে চতুর্থ দিন খেলাটা খুবই কঠিন হবে এবং সেই কঠিনের তালিকায় রাকিম কর্নওয়াল বড় একটা ওয়াল হতে পারেন বাংলাদেশের জন্য। এবং সেই বাধার ওয়াল কেন বড় হবেন, কারণ ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে 10 উইকেট নেওয়ার কীর্তি আছে তার এবং আন্তর্জাতিক সার্কিটে তিনি আসলে যেভাবে পা দিয়েছেন তার প্রশংসা করতেই হবে। অন্তত এ ধরনের উইকেট থেকে তিনি বড় ফায়দা নিতে পারেন সেই সম্ভাবনা আছে। এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ চতুর্থ দিন খেলা শুরু করবে নিশ্চয়ই 300 থেকে 350 রানের অন্তত পক্ষে একটা লিড যেন বাংলাদেশের বোর্ডে থাকে, সেই প্ল্যান নিশ্চয়ই বাংলাদেশের বোর্ডে নিশ্চয়ই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে থাকবে। এবং সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য অবশ্যই ক্যারিবিয়ান স্পিনারদেরকে খুব বড় চ্যালেঞ্জ নিয়ে ফেস করতে হবে ব্যাটসম্যানদের, এবং সেটা করার জন্য বাংলাদেশের সেই মানের ব্যাটসম্যান অবশ্যই আছেন। মুশফিক এখনও উইকেটে আছেন, লিটন আসবেন পরে, সব কিছু মিলিয়ে ক্যাপ্টেন মমিনুল হক সৌরভ আছেন। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং লেটস ওয়েট ফর দ্য 4th ডে অ্যান্ড কিপ ইউর আইজ অন টি স্পোর্টস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই টি স্পোর্টসের সাথেই থাকুন।